বিরোধী দলের আসনগুলোতে বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্যরা উন্নয়ন তদারকি করবেন বলে সিদ্ধান্ত হয়েছে। গতকালের যে সভা হয়েছে সরকার দলীয়, সেই সভায় তারা কিভাবে নির্বাচিত প্রতিনিধিদের উন্নয়ন তদারকি করবেন? অনেকের প্রশ্ন, নির্বাচিত প্রতিনিধিদের কাছে তদারকির দায়িত্ব কেন দেওয়া হলো সিলেক্টেড এমপিদেরকে? আচ্ছা, আমি এই কথাটাতে যাওয়ার আগে আগের ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে যে হ্যাঁ, আমি সার্জিসের সাথে একেবারে শতভাগ একমত যে আপনার ব্যথায় ব্যথিত হয়ে সেই সমস্যারে কথাটাকে বলার, সেটা আমার মনে হয় যে এটাই হচ্ছে একটা রাজনীতির গ্রহণযোগ্যতার দিক দিয়ে খুব বেশি একটা চমৎকার একটা ব্যবস্থাপনা, এখানে আমরা যেতেই পারি। আবার একই সাথে এটাও বুঝবার দরকার আছে যে 3 মাসে বিএনপির হাতে তো ঠিক এমন কিছু আলাদিন ছেড়ে নেই যে তারা একেবারে অনেকগুলো বিদ্যুৎ উৎপাদন করে ফেলবে, বিদ্যুৎ সঞ্চালন লাইনটাকে একেবারে রাতারাতি পাল্টে দেবে এবং আমরা একেবারে নিরবিচ্ছিন্নভাবে আমাদের চাহিদা মোতাবেক বিদ্যুৎ পাবো। আবার জ্বালানি নিয়ে কথাটা হচ্ছিল একটু আগে। আবার একই সাথে কিন্তু যেহেতু সার্জিস একজন বিজ্ঞানের ছাত্র, আমিও খুবই অল্প স্বল্প হলে ওইটি পড়ার সুযোগ পেয়েছি, সেটার থেকে অন্তত এটুকু বুঝি যে এই জ্বালানি সংকট, যেটি আমরা জানি যে আমাদের সেই উপসাগরীয় যুদ্ধাবস্থার কারণে যে ব্যাপারটিকে সৃষ্টি হয়েছিল, এর মধ্যে কিন্তু প্রায় লক্ষ কোটি টাকার মতন ভর্তুকি কিন্তু সরকারে চলে গেছে। তো এই ভর্তুকির সংস্কৃতিটাকে যদি আমরা এরকম করে জনপ্রিয়তার জায়গা থেকে যদি করতে চাই, তাহলে একটা সরকারের পক্ষে কিন্তু ঠিক উন্নয়নের জন্য কিন্তু অর্থ যোগান দেওয়া বিশেষ কঠিন কাজ হয়ে যাবে। তো একটা খুব সুবিধা আছে যে বিরোধী দলে থাকলে কিন্তু কথা বলা যায় বেশি, কারণ এটি বিরোধী দলের কাজ। কারণ ন্যাচারালি মানুষের কষ্ট নিয়ে যারা কথা বলবে তারা নিশ্চয়ই সে জায়গায় ভাবা পাবেন। আবার যদি ঠিক জায়গাগুলো পাল্টে দেওয়া যায়, তখন যদি সার্জিসও কিন্তু ঠিক তার অবস্থান থেকে এটাকে ডিফেন্ড করতে চাইবে যে না, ঠিক আছে, আমরা ঠিক এই সীমাবদ্ধতার জন্য পারিনি বা বাস্তবতা এরকম। আসলে আমার মনে হয় যে এখানে দোষারোপের চাইতে বড় ব্যাপার হলো যে হ্যাঁ, রাজনীতির সংস্কৃতিতে বিরাট বড় একটা পরিবর্তনের হাওয়া আমরা দেখছি। সেটি সঙ্গত কারণে সার্জিসও বলেছে যে জনাব তারেক রহমান তার প্রত্যেকটা কাজের ভেতর দিয়ে তার একেবারে বলতে পারি যে বাচনভঙ্গি থেকে শুরু করে তার চলাফেরার প্রত্যেকটা জায়গায় এবং তার ভেতরে যেমনি শালীনতা, নম্রতা এবং খুবই বেশি সাধারণত্বের যে জায়গাটি প্রতিষ্ঠিত করেছেন, সেটি জনগণের কাছে একটা নতুন বার্তা দিয়েছে যে সরকার প্রধান বোধহয় একটা অন্যরকমও হতে পারে। সেই ব্যাপারটি তারা কিন্তু দীর্ঘদিন তার দেখার সুযোগটি পায়নি। আর আপনি যেটা বলছেন যে নির্বাচিত জনপ্রতিনিধি থাকার পরে উন্নয়ন দেখার, আসলে আমাদের কনসেপ্টটা তো পাল্টে গেছে। জনপ্রতিনিধিদের কাছ থেকে ঠিক উন্নয়ন দেখবার কাজটা তো প্রাথমিক কাজ নয়, তাই না? তাদের কাজ ছিল সংসদে গিয়ে আইন প্রণয়ন করবেন, জনগণের জন্য কল্যাণকর যে বাংলাদেশ হতে পারে সেটিকে নিশ্চিত করবেন, একটা চমৎকার পররাষ্ট্র নীতি আমাদের দেবেন, আমাদের জন্য ঠিক শান্তিপূর্ণ সৌহার্দ্যের ব্যবস্থাপনা দেবেন, একটা ভালো পরিবেশ দেবেন, আমাদের সন্তানদের জন্য শিক্ষা দেবেন, তার জন্য কর্মসংস্থানের রাস্তা খুঁজবেন। ঠিক এলাকায় রাস্তাঘাট তৈরি করা, কিন্তু স্কুলের এমপিওভুক্ত করার কাজটা তাদের কাছে যাওয়ার কথা ছিল না। কিন্তু যেহেতু আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে একটা কথা আছে, প্রত্যেক সংসদ সদস্য যখনই 5 মিনিট কথা বলার সুযোগ পান, তখনই কিন্তু প্রথমে আমার এলাকার, যেমন সেটা সার্জিসকে দিলেও সে কিন্তু পঞ্চগড়ে তার এলাকার লোকজনকেই নিয়ে বলবে যে সেই এলাকার মানুষের জন্য আমার জন্য অভিবাদন থাকলো, তাদের জন্য শুভেচ্ছা বাণী থাকলো। আমাদের উন্নয়ন ধারণাটার মধ্যে কিন্তু এই সংসদ সদস্যদের একটা অবস্থান তৈরি হয়ে গেছে। আপনি যদি প্রান্তিক পর্যায়ে যে উন্নয়নগুলো দেখবেন, যে সেই জায়গাগুলোতে কিন্তু এটাই হয়েছে যে সংসদে উনি কথাটা বলেন, মন্ত্রীর নজরে আনেন, প্রধানমন্ত্রীর নজরে আনেন, অর্থের বরাদ্দ হয়, প্রকল্পটা পাস হয়, তার একটা স্কুল হয়, তার ওখানে একটা রাস্তা হয়, তার একটা ব্রিজ তৈরি হয় এবং সন্তানদের জন্য খেলার জায়গা তৈরি হয়, মসজিদ হয়, মন্দির হয়। এটার ভেতর দিয়ে কিন্তু আমাদের উন্নয়নটা কিন্তু বিগত সময় গড়ে উঠেছে। ঠিক সেই কারণে যেহেতু বিএনপির সব জায়গাতে তাদের প্রতিনিধিত্ব, নির্বাচিত প্রতিনিধি নেই এবং আমাদের সংবিধান যেহেতু এই সংরক্ষিত নারী আসনে জায়গাটি দিয়েছে, বিএনপি পুরো দেশের জন্য তাহলে সামগ্রিক একটা রেখচিত্র তৈরি করবার একটা অবস্থানটা তৈরি করতে চায় যে নির্বাচিত কিন্তু বা যারা সংরক্ষিত তাদেরকে খুব অনির্বাচিত তো আমরা বলবো না, তাই না? তারাও তো একটা প্রক্রিয়ার মধ্যে তাই নির্বাচিত হয়েছেন। অর্থাৎ এই 300টি আসন যেন সমভাবে বিএনপির ঠিক দৃষ্টিগোচরের মধ্যে থাকে, যে উন্নয়ন ভাবনাতে তারা যেন একটা সুষম অবস্থানটা পায়। সেক্ষেত্রে স্থানীয় নির্বাচিত প্রতিনিধি আছেন, তার সাথে সমন্বয় করে উনি যে প্রচলিত ব্যবস্থাপনা আছে সেটার ভেতর দিয়ে সেখানকার মানুষের প্রয়োজন, অভাব, অভিযোগের কথাগুলো যেন সংসদে আনতে পারেন, সেটা যেন বঞ্চিত হওয়ার কোনো একটা অবস্থান তৈরি না করে, বা জনগণের কাছে যেন এমন ধারণাটা না যায় যে বিএনপিকে তারা নির্বাচিত করেনি বলে সেই জায়গায় তাদেরকে এই সমন্বয়টা করতে যে একটা আপার হ্যান্ড তৈরি হয়ে যায় না? আমাদের একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার তৈরি হয়েছে, আমরা সব জায়গাতে এটা দেখি। যেমন এটাও আপনি দেখবেন, হ্যাঁ, খুব সঙ্গত কারণে আমি কথাটা বলেছেন যে একজন সংরক্ষিত নারী আসনের এমপিকে তো একাধিক জেলার, বলতে গেলে জেলার দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে, অলমোস্ট সেরকমই দেখাচ্ছে কোনো কোনো জায়গাতে। নির্বাচনী এলাকার মধ্যেও তাকে একাধিক নির্বাচনী এলাকা দেওয়া হয়েছে। কিন্তু যেহেতু তাদের সংখ্যা কম, আর কিন্তু তাদেরকে দেখতে হবে প্রায় অনেকগুলো আসন, প্রায় 90টা মতন আসন, যেটা বাংলাদেশের যে এলাকায় যেগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে আছে। তো ফলে 30 জনকে তো মানে একজনকে 3টা সংসদীয় এলাকায়
সরকারকেই পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে। এটা আমার মনে হয় যে বিএনপির পক্ষ থেকে ধারণাটা এরকম হয়েছে যে পুরো দেশটা যেন সমান একটা সুষম দৃষ্টিসীমার মধ্যে থাকে, যেখান থেকে আমরা নির্বাচিত হয়নি বলে ওই জায়গায় মানুষজন বিএনপিকে তার সংসদ সদস্য হিসেবে প্রত্যক্ষভাবে নির্বাচন করেননি বলে তারা যেন কোনো উন্নয়ন বঞ্চিত না হন, সেটি হচ্ছে এই ব্যবস্থাপনা করার মূল উদ্দেশ্য।